আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা 2017 সালের কুমিল্লা বোর্ডের একটা রেওয়ামিল নিয়ে আলোচনা করব। দেখেন, 2017 সালে কুমিল্লা বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছিল এবং এখান থেকে একটা রেওয়ামিল করতে বলছিল আমাদের। তো এখান থেকে কিভাবে রেওয়ামিল করতে হবে আমরা সে নিয়ে বিগত ক্লাসে আলোচনা করেছি। আসলে রেওয়ামিল করার নিয়ম, রেওয়ামিলের ছক, রেওয়ামিলে কোন কোন দফাগুলো আসে না, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সময় নষ্ট করবো না, সরাসরি এখান থেকে এই যে খতিয়ান উদ্বৃত্ত গুলো আছে, এই খতিয়ান উদ্বৃত্ত দ্বারা একটা রেওয়ামিল তৈরি করে নেবো আমরা। তো এখানে বলা আছে, অঙ্কটাকে পড়ে নেই আমরা। 2016 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব মোশাররফ হোসেনের খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ। এখন খতিয়ান উদ্বৃত্তের মধ্যে দেওয়া আছে নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, বিক্রয়, বই ফেরত, ক্রয় বিক্রয় বাট্টা, প্রাথমিক খরচ, মূলধন, আন্তঃফেরত, শিক্ষানবিশ ভাতা, অনাদায়ী পাওনা, ইজারা সম্পত্তি, কলকবজা যন্ত্রপাতি, বন্ধকি ঋণ, প্রশাসনিক খরচ, নগদ তহবিল। দেখেন, এখানে নগদ তহবিল আছে, এখানে নগদ তহবিল আছে। এখানে কিন্তু লেখা আছে 1/1/2016। তার মানে বুঝতে হবে এটা প্রারম্ভিক, বছরের শুরুতে। তাহলে বছরের শুরুতে হলে কি হয়? প্রারম্ভিক হয়। তাহলে এটা প্রারম্ভিক নগদ তহবিল। আর এখানে যেটা দেওয়া আছে 31/12 বছরের শেষে, এটা সমাপনী নগদ তহবিল। এখানে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য, এখানে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য, এখানে প্রাপ্য হিসাব সমাপনী, প্রদেয় হিসাব সমাপনী। এখন এখান থেকে একটা রেয়ামিল তৈরি করতে হলে প্রথমত আমাদের রেয়ামিলের সলভ করে নিতে হবে। তো সলভ করার পূর্বে আমরা কি করি? রেয়ামিলের হেডিংটা লিখি, জনাব মোশাররফ হোসেনের রেওয়ামিল 2016 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, বা 31 ডিসেম্বর 2016 লিখলেও চলবে। হিসাবের নাম ডেবিট এবং ক্রেডিট, আর সামনে আরেকটা ঘর দিয়ে আমরা, সেটা কিসের? ক্রমিক নাম্বারের। ক্রমিক নাম্বার, ক্রমিক নং, হিসাবের নাম, ডেবিট ও ক্রেডিট। তো দেখেন, এই যে রেয়ামিলটা আমরা যখন করবো, সবার আগে বাছাই করে নিব কোন কোন দফাগুলা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এই অঙ্কের ক নাম্বার প্রশ্নে কিন্তু বলছে কোন কোন দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখান থেকে আমরা দেখি, প্রথমে পাইছে নগদ তহবিল 1/1। তাহলে বলেন তো, চলতি সম্পদ না নগদ তহবিল? আমরা কিন্তু নিয়মের মধ্যে পড়েছিলাম চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসে না। তাহলে এই নগদ তহবিল 1/1 এটা রেয়ামিলে আসবে না, এইটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। মজুত পণ্য 1/1। এখন দেখেন, যখন আমরা মজুত পণ্য দেখি তখন দেখি অঙ্কে সমন্বিত করে আছে কিনা। এখানে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আর সমাপনী মজুত পণ্য অঙ্ক আছে এখানে। তাহলে এখন এই দুটার মধ্যে কোনটা আসবে? আমরা জানি যে অঙ্কে সবসময় প্রারম্ভিক মজুত পণ্য আসে, যদি অঙ্কে সমন্বিত ক্রয় থাকে তবে সমাপনী মজুত পণ্য আসে। এখন দেখেন তো, কোথাও কি সমন্বিত ক্রয় আছে? দেখেন, নাই। কোথাও সমন্বিত ক্রয় নাই। এখানে কি আছে? প্রারম্ভিক মজুত পণ্য। এখানে কি আছে? সমাপনী মজুত পণ্য। তাহলে অঙ্ক কি সমন্বিত ক্রয় না থাকলে সমাপনী মজুত পণ্য আসে? আসে না। তাহলে এই সমাপনী মজুত পণ্যটা আসবে না, প্রারম্ভিক মজুত পণ্যটা আসবে। আবার দেখেন, প্রাপ্য হিসাব 1/1/2016, এটা প্রারম্ভিক প্রাপ্য হিসাব, এটা কি সমাপনী প্রাপ্য হিসাব। আমরা জানি চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসে না, চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসে না, সমাপনীটা আসে। তাহলে দেখেন, এই প্রাপ্য হিসাব চলতি সম্পদ প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসবে না। আর দেখেন, প্রদেয় হিসাব চলতি সম্পদ প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসবে না। এটা কিন্তু 31/12 আছে, এটা কিন্তু সমাপনী। এই সমাপনী উদ্বৃত্ত থাকার কারণে সমাপনী উদ্বৃত্তটাই রেয়ামিলে আসবে, প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসবে না। এখন দেখেন, তো বাদ বাকি যে আইটেম গুলো আছে, আমরা যদি ক নাম্বার প্রশ্নে আসে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো, বা যে সমস্ত দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো, তাহলে লিখবেন উপরে ক নাম্বার দিয়ে যে সমস্ত দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ, তারপর বিবরণ টাকার ঘর দিয়ে দিবেন। তাহলে বিবরণে 1টা 2টা 3টা, একটা 4টা যোগ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে ক নাম্বার। খ নাম্বার দেখেন, খ নাম্বার বলবে একটা রেয়ামিল প্রস্তুত করো। তাহলে এখান থেকে রেয়ামিল বা ক নাম্বারও রেয়ামিল প্রস্তুত করতে বলতে পারে। তো এই অঙ্কের রেয়ামিলটা আমরা করব। তাহলে দেখেন, সবার আগে কি আসবে? 1 নাম্বারে এই যে মজুত পণ্য, 1 নাম্বার মজুত পণ্য 1/1, মজুত পণ্য 1/1/2016। কেউ যদি লেখে প্রারম্ভিক মজুত পণ্য তবুও হবে, দরকার নাই। এখানে 1/1 দেওয়া আছে, 1/1 দেন। কত টাকা? 65,000। তাহলে মজুত পণ্য কি? এটা ডেবিট হয় না? বলেন তো আপনারা। প্রারম্ভিক মজুত পণ্য কি? একটা ব্যয়, আর সমাপনী মজুত পণ্য সম্পদ। তাহলে ব্যয় হলে কি হবে? ডেবিট হবে। দেখেন, বিক্রয়, বিক্রয় কত আছে? বিক্রয় দেওয়া আছে 5,50,000। বলেন তো, বিক্রয় কি ক্রেডিট না আয়? না, আয় হলে কি হয়? ক্রেডিট হয়। 5,50,000। তারপর কি আছে? বহি ফেরত।
বহি ফেরত আর আন্ত ফেরত এই দুটো নিয়ে আপনাদের মধ্যে গোলমাল লেগে যায়। বহি ফেরত বলতে কি বোঝায়? বহি ফেরত মানে বাহিরে ফেরত দেওয়া। তাহলে আমরা বাহিরে ফেরত কখন দিতে পারি? যখন ক্রয় করি। তাহলে বহি ফেরত মানে কি বুঝবো আমরা? এই বহি ফেরতের আরেকটা নাম কি? ক্রয় ফেরত। কি ফেরত? ক্রয় ফেরত মানে বাহিরে ফেরত দেওয়া। তাহলে ক্রয় হলে কি হয়? ক্রয় একটা ব্যয়, ডেবিট হয়। এটা ক্রয় ফেরত, তাহলে কি হবে? ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে? ক্রয় ফেরত একটা বিপরীত ব্যয়, ব্যয়কে হ্রাস করে যেটা, সেটা হলো বিপরীত ব্যয়। তাহলে ক্রয় ফেরত জিনিসটা কি? বিপরীত ব্যয়। এটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে বহি ফেরত কত টাকা আছে এখানে? 20,000 টাকা। এই 20,000 টাকা ক্রেডিট। তারপর কি আছে দেখেন, ক্রয় আছে। ক্রয়, ক্রয় তো একটা ব্যয়, তাহলে ব্যয় হলে কি হবে? ডেবিট হবে। 4,75,000 টাকা। তারপর কি আছে দেখেন এখানে, বিক্রয় বাট্রা। বিক্রয় কি বলেন তো? বিক্রয় একটা আয়, আর বিক্রয় বাট্রা হলো একটা ব্যয়, বিক্রয়কে হ্রাস করে। এটা একটা খরচ, আমরা ছাড় দিই, বিক্রয় করার সময় যে ছাড়টা দিই, এটা হলো বিক্রয় বাট্রা। তাহলে বিক্রয় বাট্রা কি হবে? ডেবিট হবে। কত টাকা? 3,000 টাকা। তারপর কি আছে? প্রাথমিক খরচ। এই যে প্রাথমিক খরচ, এই প্রাথমিক খরচটা কি বলেন তো? অনেকে মনে করতে পারেন তার এখানে তো লেখা আছে খরচ, প্রাথমিক খরচ, তাহলে একটা খরচ। কিন্তু না, এই প্রাথমিক খরচটা হলো এক ধরনের ভুয়া সম্পত্তি। সাধারণত প্রতিষ্ঠানের প্রথমের দিকে যে খরচগুলো হয়, এই প্রাথমিক খরচ নিয়ে এখন আলোচনা করা সম্ভব নয়, অন্য কোনো ক্লাসে আমি আলোচনা করে দেবো। তবে মনে রাখেন, এটা একটা অলীক সম্পদ বা ভুয়া সম্পদ, প্রাথমিক খরচ, যার কারণে এটা ডেবিট হবে। কত টাকা? 25,000 টাকা। তারপর কি আছে? মূলধন। দেখেন, মূলধন কি হয় আপনারা বলেন? মূলধন ক্রেডিট। তাহলে মূলধন কত আছে? 1,50,000 টাকা। তারপর কি আছে দেখেন, আন্তঃফেরত। এই যে বললাম বহি ফেরত, আন্তঃফেরত। এই যে বহি ফেরতের আরেকটা নাম ক্রয় ফেরত, আর আন্তঃফেরতের আরেকটা নাম হলো বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কি হবে? দেখেন, আন্তঃফেরত মানে কি? ভিতরে ফেরত আসা। আন্ত মানে ভিতরে, ফেরত আসা। তাহলে ফেরত কখন আসে? যখন বিক্রয় করা হয়, তখনই ফেরত আসে। তা আন্তঃফেরত একটা কি? বিক্রয় ফেরত। তাহলে লিখবো আমরা আন্তঃফেরত। আন্তঃফেরত কত টাকা দেখেন তো? 12,500 টাকা। তাহলে বিক্রয় ফেরত, বিক্রয় কি হয়? ক্রেডিট হয়। তাহলে বিক্রয় ফেরত কি হবে? ডেবিট হবে। 12,500। তারপর কি আছে? শিক্ষানবিশ ভাতা। এই যে আরেকটা জিনিস, শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ সেলামি, এটা নিয়ে আপনাদের মধ্যে গোলমাল হয়। মনে রাখবেন, শিক্ষানবিশ ভাতাটা হলো ব্যয়, আর সেলামিটা আয়। মানে ভাতাটা পাওয়া যায়, সরি, সেলামিটা পাওয়া যায়, ভাতাটা প্রদান করতে হয়। তাহলে শিক্ষানবিশ ভাতা একটা ব্যয়। কত টাকা? 4,000 টাকা। তারপর বলছে দেখেন, অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কি? প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হয় না, তাকে অনাদায়ী পাওনা বলে। তাহলে অনাদায়ী পাওনা একটা ব্যয়, 4,000 টাকা, সরি 5,000 টাকা। তারপর দেখেন, এ পাশে আর ধরতেছে না, আমি এই পাশে শিফট করতেছি। আপনারা এ পাশে এরকম যখন করবেন, আলাদা পেজ যদি হয়, এক পেজ থেকে অন্য পেজে যান, অবশ্যই হেডিং দিতে হবে। আর এখানে লিখে দিবেন অপর পৃষ্ঠায় দেখুন, বা দেখেন, অনাদায় পাওনা লিখছি আমরা ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি। তাহলে ইজারা সম্পত্তি কি হবে বলেন তো? এটা ডেবিট, 30,000 টাকা। তারপর কি আছে? কলকবজা যন্ত্রপাতি। কলকবজা ও যন্ত্রপাতি কত টাকা? 1,00,000 টাকা। এটাও ডেবিট। তারপর কি আছে? বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ কত আছে? 2,04,500। এই যে বন্ধকি ঋণ, এটা একটা কিন্তু দায়। 2,04,500। তারপর কি আছে দেখেন, প্রশাসনিক খরচ। প্রশাসনিক খরচ। এই প্রশাসনিক খরচ, খরচ তো লেখাই আছে এটা, তাহলে 35,000 টাকা কি হবে? ডেবিট দিকে বসবে। তারপর কি আছে দেখেন, নগদ তহবিল। এই যে নগদ তহবিল, নগদ তহবিল 31/12। 31/12 মানে কি? এটা সমাপনী না? তাহলে সমাপনীটা দেখেন বসায় দেবো আমরা। কত? 12,000 টাকা। নগদ তহবিল একটা সম্পদ, ডেবিট।
তারপর দেখেন প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা? 1,50,000 টাকা ডেবিট, কারণ প্রাপ্য হিসাব একটা সম্পদ। তারপর দেখেন প্রদেয় হিসাব, 1,00,000 টাকা, এটা ক্রেডিট। দেখেন আমাদের যা যা আইটেম ছিল, যা যা খতিয়ান উদ্বৃত্ত ছিল, সব কিন্তু লেখা শেষ, পোস্টিং দেওয়া শেষ। তাহলে এখন আমরা এখানে কি করব? এখানে লিখবো মোট, তারপর যোগ করে দিব, এটা নাকি? এই যে হিসাব বিজ্ঞানের ভাষায় দুইটার মানে কিন্তু ডবলটার মানে ক্লজ, হিসাব বন্ধ, হিসাব শেষ। এখন দেখেন এই যে এই যোগটা আপনাদের কাজ, আপনারা এই অঙ্কটা খাতায় তুলবেন, অঙ্কটা করবেন, করে এটা যোগ করবেন, যোগ করে যোগফলটা কত হয় আমাকে কমেন্ট করে জানাবেন। দেখবো আমার স্টুডেন্টরা আমার এই অঙ্কগুলা দেখে অঙ্কগুলা পড়ে কিনা, কয়জন দেখেন এটা আমি দেখবো। আপনারা অবশ্যই এটা অঙ্কটা পুরোটা সমাধান করে, আমি যা যা করে দিলাম, যেভাবে করে দিলাম, এভাবে করে যোগ করে আমাকে দেখাবেন। আপনারা কমেন্টে পুরো পেজের ফটো দিতে পারেন, অথবা শুধুমাত্র উত্তর লিখে দিতে পারেন। সবাই এটা যোগ করে আমাকে দেখাবেন। তাহলে দেখেন এই রেয়ামিল থেকে আমরা কি শিখলাম, যে কোন কোন আইটেম গুলো আসবে না। আমরা যে কাজগুলো শিখছিলাম, যে চলতি সম্পদে প্রারম্ভিক উদ্বৃত্ত, চলতি দায় প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসে না, দেখেন এটাই কিন্তু আমরা ব্যবহার করলাম এখানে। তাহলে ক নম্বর প্রশ্ন যদি আসে কোন কোন দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, তা আমরা করতে পারবো। যদি প্রশ্ন আসে এরকম যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বিক্রয় মানে নির্ণয় করো, বা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, এখান থেকে কিন্তু করতে হবে। মুনাফা জাতীয় আয় কি? মানে সাধারণত প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পর্কযুক্ত যে আয় বা ব্যয়, সেগুলো মুনাফা জাতীয় আয় ব্যয়। আর মূলধন জাতীয় আয় ব্যয় কি? সাধারণত স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় জনিত যেগুলো আয় ব্যয় থাকে, মানে স্থায়ী সম্পদ সম্পর্কিত আয় ব্যয় যেগুলো দীর্ঘমেয়াদী, সেগুলো হলো মূলধন জাতীয় আয় ব্যয়। যেমন দেখেন এই যে কলকবজা যন্ত্রপাতি, এই কলকবজা যন্ত্রপাতি যখন ক্রয় করা হবে, সেটা হবে মূলধন জাতীয় ব্যয়। সেটা কি? মূলধন জাতীয় ব্যয়। মাথায় রাখেন। তাহলে মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, এই নিয়ে পরবর্তীতে আমরা একটা ক্লাস করব। আজকের এই রেয়ামিলটা আপনারা সবাই মনোযোগ সহকারে করবেন। আর আপনাদের একটা কাজ দিচ্ছি আমি, সেটা হলো কোন কোন দফাগুলো বা কোন কোন আইটেমগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, সেটা নিয়ে ক নাম্বার একটা প্রশ্নের উত্তর করবেন। আর এই রেয়ামিলটা প্রস্তুত করে যোগফল নির্ণয় করে আমাকে কমেন্টে দিবেন আপনারা ফটো তুলে, অথবা ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই এটা মানে যোগফলটা কমেন্ট করে লিখে দিবেন। আর ফেসবুকে যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, ফটোটা কমেন্টে তুলে দিবেন, যেটা হোমওয়ার্ক করছেন কিনা আমি দেখবো আমার কোন কোন স্টুডেন্ট এটা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।